আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিজিক্স, পদার্থবিদ্যা, এবং সেই পদার্থবিদ্যারই বিগত 3 বছর 2016, 17 এবং 18 এই 3 বছরের আমি এমসিকিউ এবং কয়েকটি এসএকিউ এর উত্তর নিয়ে আজ তোমাদের কাছে এই ভিডিওটি এসেছি। এবং তোমরা এই 3টে বছরই এমসিকিউ এর এবং কয়েকটি যে এসএকিউ দিয়েছি তার তোমরা সমাধান সহ উত্তরটি পেয়ে যাবে। এবং আমি চাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। আমি প্রথমে তোমাদের 2016 বলবো, তারপর 17 এবং তারপরে আমি 18 প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিয়ে দেবো। আমাদের একের প্রশ্নটা ছিল, পি ভেক্টর দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই ভেক্টর প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? না, টর্ক ইজুকাল টু 0 হবে। কারণ আমাদের পি ভেক্টর ও ই ভেক্টরের অভিমুখ একই হওয়ায় তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক ইজুকাল টু 0। এবার আমাদের দুয়েরটা হচ্ছে, তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের প্রবলেমটা সলভ করবার চেষ্টা করব। দুয়ের কোয়েশ্চেনটা ছিল, C1 ধারকত্বের একটি ধারককে ক্যাপিটাল ভি বিভবে আহিত করে C1 ধারকত্বের একটি অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দু প্রান্তের অন্তিম বিভব প্রভেদ কত হবে? এগুলো সবই এমসিকিউয়ে ছিল, 4টি করে অপশান ছিল। আমি শুধুমাত্র সমাধানটা করে রাইট অ্যান্সারটাই তোমাদের দিয়েছি। এর সমাধানটা হলো, C1 ধারকত্বের ধারককে ভি বিভবে আহিত করতে প্রয়োজনীয় আধান কিউ ইজুকাল টু C1 ভি। C1 ও C2 এর সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব হবে আমাদের C1 প্লাস C2। তাহলে সুতরাং প্রতিটি ধারকের অন্তিম বিভব প্রভেদ ইজুকাল টু মোট আধান বাই মোট ধারকত্ব। তাহলে কত? C1 ভি বাই C1 প্লাস CV, এইটা হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার C1 ভি বাই C1 প্লাস CV। এরপরে আমি তোমাদের 3-এর যে প্রশ্নটি ছিল, 3-এর প্রশ্ন ছিল সেটি হলো যে, কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায় বহিস্থ আর রোধের সাথে যুক্ত করা হলো। কোষ দ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 এবং R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয় তবে R এবং স্মল r1 ও R2-র মধ্যে সম্পর্ক কত হবে? আমি প্রথমে আগে বর্তনীটা এঁকে নিয়েছি। এখানে এটা আমি ক্যাপিটাল আর রোধটা এঁকেছি, আই তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে R1 এবং R2 এই দুটি রোধ রয়েছে। তাহলে বর্তনী প্রবাহ মাত্রা I ইজুকাল টু 2E বাই ক্যাপিটাল R প্লাস R1 প্লাস R2। তাহলে প্রবাহ চলাকালীন প্রথমে কোষে বিভব পার্থক্য VAB, এই যে AB আছে, AB ইজুকাল টু হলো E মাইনাস IR1। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি না, প্রশ্নানুসারে হলো আমাদের VAB ইজুকাল টু E মাইনাস IR1 ইজুকাল টু 0। তাহলে E মাইনাস E2ER1 বাই R প্লাস মানে ক্যাপিটাল R প্লাস R1 প্লাস R2 ইজুকাল টু হলো 0। কারণ আমরা এখানে অলরেডি I ইজুকাল টু আমরা এটা জানি 2E বাই R প্লাস R1 প্লাস R2। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশান করে R প্লাস R1 প্লাস R2 ইজুকাল টু হচ্ছে 2R1, এবং এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে R ইজুকাল টু আমাদের হয়ে যাবে R1 মাইনাস R2। তাহলে অ্যান্সার হবে ক্যাপিটাল R ইজুকাল টু স্মল r1 মাইনাস R2। এবার 4-এর প্রশ্নটা দেখি, একটি স্মল আর ব্যাসার্ধে বৃত্তাকার পরিবাহী লুপ স্থির মানের তড়িৎ প্রবাহ I বহন করছে। একে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে এমনভাবে স্থাপন করা হলো যাতে বি লুপটি তলের উপর লম্ব হবে। লুপটির উপর ক্রিয়ারত চৌম্বক বলের মান কত হবে? না, উত্তর হলো আমাদের 0। 5-এর প্রশ্নটি ছিল, তিরশ্চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত? 1-এর সামান্য কম। চৌম্বক ফ্লাস্কের মাত্রা কত? mL² T⁻⁻2 A⁻⁻1। LCR শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী ন্যায় আচরণ করে যখন ω/L ইজুকাল টু 1/ωc। বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হয়? 1/√ε0 μ0।
9টা হচ্ছে নভোবীক্ষণের অভিলম্বের ফোকাস দৈর্ঘ্য করা হয় কত, না অভিনেত্রের চেয়ে বেশি। 10এর প্রশ্ন ছিল শব্দ এবং আলোক উভয় তরঙ্গের ক্ষেত্রে ঘটে না যে ঘটনাটি, সেটি হলো আমাদের সমবর্তন। এরপরে আমরা পরবর্তী যে প্রশ্ন আছে আমাদের 11 নম্বর যে প্রশ্ন, সেটি হলো কোনো ধাতু পৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ যদি স্মল ভি হয় তাহলে নিবৃত্তি বিভব কত হবে। নিবৃত্তি বিভব ইজুকাল টু, আমরা এখানে ভি এস যদি হয় তাহলে আমাদের ই ভি এস ইজুকাল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এস ইজুকাল টু হাফ এম ভি স্কোয়ার বাই ই, তার মানে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই 2E। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট 12 প্রশ্ন, হাইড্রোজেন বর্ণালীতে লিমান ও বামার শ্রেণীতে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। লিমান শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এল মিনিমাম এমআইএন করা হয়েছে, তাহলে 1 বাই ল্যামডা এল এম মিনিমাম ইজুকাল টু হচ্ছে আর এইচ, তো আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/1 স্কোয়ার মাইনাস 1/আলফা স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে ল্যামডা এল মিনিমাম ইজুকাল টু 1/RH। আবার অনুরূপে বামা শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি মিনিমাম হলে 1/ল্যামডা বি মিনিমাম ইজুকাল টু RH, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/2 স্কোয়ার মাইনাস 1 এটা ইনফিনিটি স্কোয়ার, নন ল্যামডা আলফা এটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্কোয়ার, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, তাহলে এইটা আমরা পেয়ে যাই যে 1 যেহেতু ছিল তাহলে আমাদের আলফা বি মানে বোমানের মিনিমাম ইজুকাল টু হয়ে যাবে 2 স্কোয়ার, এটা ওপরে উঠে গেলে আমাদের হয়ে যাবে 4/RH, কারণ 1/টা এটা মানে রিভার্স মানে উল্টে যাবে, তাহলে আমাদের ল্যামডা এল মিনিমাম বাই ল্যামডা বোমান মানে বি মিনিমাম ইজুকাল টু 1/RH ইন্টু RH বাই এই 4, তাহলে আমাদের RH কেটে গেল, এখানে 1/4 ইজুকাল টু 0.25। এরপরে আমরা চলে যাব 13 প্রশ্ন। 13তে আছে আমাদের পিএন সংযোগ ডায়োগের বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে, না নিঃশেষিত অঞ্চলে বেধ বাড়বে। কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়, না স্পেস তরঙ্গের সাহায্যে। একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থিতিশীল একটি তড়িৎ আধান কত মানের বল অনুভব করবে। আমরা জানি এফ ইজুকাল টু বি কিউ ভি সাইন থিটা, যেখানে ভি ইজুকাল টু 0 হলে এটা একটা যদি 0 হয় পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এফ ইজুকাল টু আমাদের 0 হবে। শূন্য মানের বল অনুভব করবে, অর্থাৎ কোনো বল অনুভব করবে না, শূন্য বল মানে কোনো বল অনুভব করবে না। 16টা হচ্ছে যে কোনো স্থান দিয়ে যাবার সময় একটি ইলেকট্রনের গতিপথের কোনো বিচ্যুতি না ঘটলে আমরা কি নিশ্চিত হয়ে বলতে পারি যে সেখানে কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই। এর সমাধান হলো যে না, আমরা বলতে পারি না, কারণ কোনো চৌম্বকীয় ক্ষেত্রের ভিতর যদি একটি ইলেকট্রন ক্ষেত্রের সমান্তরালে বা ক্ষেত্রের বিপরীত অভিমুখে যায় সেক্ষেত্রে ইলেকট্রনটির ওপর কোনোরূপ বল ক্রিয়া করে না, ফলে ইলেকট্রনটি বিচ্যুত হয় না। ঠিক আছে, এবার আমি চলে যাব আমাদের নেক্সট ইয়ার, সেটা হলো আমাদের এইচএস 2017 প্রশ্নপত্রে। একেরটি হলো নির্দিষ্ট বিস্তারের রেডিও তরঙ্গ তৈরি করা যাবে অসিলেটরের সাহায্যে, কারণ অসিলেটরের বা স্পন্দকের সাহায্যে নির্দিষ্ট বিস্তারে উচ্চ কম্পাঙ্কে তরঙ্গ সৃষ্টি করা হয়। এগুলো সব এমসিকিউতে মানে 4টে করে অপশান ছিল, আমি শুধুমাত্র রাইট অপশানটাই উত্তরটাই তোমাদের লিখে দিয়েছি। দুয়েরটি কোনো ট্রানজিস্টারের তোমাদের বিটা ইজুকাল টু 100 হলে আলফা কত হবে, না আলফা ইজুকাল টু বিটা বাই 1 প্লাস বিটা, তাহলে বিটার জায়গায় 100 বসিয়ে দাও, 100/1 প্লাস 100, তাহলে 100/100 1 হয়ে গেল এখানে, এটা দেখবে 0.99, তাহলে অ্যান্সার হলো আমাদের 0.99। এবার হলো 3এরটা, কোনো ধাতু পৃষ্ঠের উপর সবুজ আলো আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ হয়, কিন্তু হলুদ আলোতে তা হয় না। ওই একই ধাতু পৃষ্ঠে লাল আলো আপতিত হলে কি হবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আছে। সমাধান হলো যেহেতু আমাদের ল্যামডা জি, এখানে জি হলো গ্রিন, ওয়াই ফর ইয়েলো অ্যান্ড আর ফর রেড, এর থেকে আমাদের ইয়েলোটা বড় এবং তার থেকে রেড বড় হয়, তাই হলুদ আলোতে যে ধাতুপৃষ্ঠ থাকে ইলেকট্রন নিঃসরণ হয় না, সেই ধাতুপৃষ্ঠ থেকে লাল আলোতে কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না।
এবার 4 প্রশ্নটি রয়েছে, একগুচ্ছ সমান্তরাল সাদা আলোকরশ্মি প্রিজমের এক তলে আপতিত হলো, অন্য তল থেকে নির্গত আলোতে কি ঘটবে? সমাধান হলো যে আমাদের সাদা আলোকরশ্মি কোনো প্রিজমের ভিতর দিয়ে নির্গত হওয়ার সময় রশ্মির বিচ্ছুরণ ও কৌণিক চ্যুতি উভয়ই ঘটবে। এবার আমরা 2017-এর আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখব। আমাদের পরের প্রশ্নটি ছিল, একটি পর্দা থেকে কোনো সপ্রভ বস্তুর দূরত্ব ক্যাপিটাল ডি, সর্বোচ্চ ফোকাস দৈর্ঘ্য কত হলে একটি লেন্স পর্দার উপর বস্তুটি প্রতিবিম্ব প্রক্ষেপ করতে পারবে? এর সমাধানটা হলো, আমরা জানি লক্ষ্যবস্তু পর্দার ভিতরকার দূরত্ব ডি এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি আমাদের এফ হয়, তাহলে পর্দার সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমাদের ডি হবে, মানে আমাদের 4F এর থেকে বড় হবে, নইলে সমান হবে। তাহলে আমরা যদি ঘুরিয়ে দিই, তাহলে এফ ইজুকাল টু কী হবে না, এফ এর থেকে এফ ছোটো হবে, মানে আমাদের D/4টা বড় হবে, নইলে এফের সঙ্গে সমান হতে পারে। তাহলে সর্বোচ্চ ফোকাস দৈর্ঘ্য এফ ম্যাক্সিমাম ইজুকাল টু হয়ে যাবে আমাদের D/4। 6টা হলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বহন করতে পারে না? তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বহন করতে পারে না? কোয়েশ্চেনটা এরকম, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি বহন করে না, সেটি হবে আমাদের আধান। 7টা হলো, ক্যাপিটাল এল এবং ক্যাপিটাল আর দ্বারা যথাক্রমে আবেশ ও রোধকে প্রকাশ করা হলে ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল আর এর মাত্রা কত হবে? আমরা জানি যে ওমেগা এল এবং ক্যাপিটাল আর উভয়েরই একক ও মাত্রা সমান। যেহেতু ওমেগা আমরা জানি, সকলেই জানি কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, তাহলে ওমেগা এল এর মাত্রা ইজুকাল টু হবে আমাদের আর এর মাত্রা, তাহলে এল বাই আর ইজুকাল টু 1 ওমেগা, এবং এর মাত্রা হবে আমাদের m⁻0, l⁻0 এবং t⁻1। এবার আমি তোমাদের পরবর্তী প্রশ্ন 8টি বলবো। 8 প্রশ্নটা হলো, একটি প্রোটন 1.5 WB m⁻2 ফ্লাস্ক ঘনত্বে চৌম্বক ক্ষেত্রে 2 × 10⁷ m s⁻1 মানে m পার s বেগে ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রবেশ করে, প্রোটনটিতে ক্রিয়াশীল বল কত হবে? এর সমাধানটা হলো, প্রোটনটিতে ক্রিয়াশীল বল হবে ক্যাপিটাল এফ ইজুকাল টু বি কিউ ভি সাইন থিটা। এবারে আমাদের কত না, এখানে বি আমাদের এখানটা দেওয়া আছে 1.5 ইন্টু, এটা হচ্ছে আমাদের আধান হচ্ছে কত 1.6 × 10⁻9, এইটা হয়ে গেল আমাদের মান। এবারে আমাদের ওইটা কত দেওয়া আছে না, ঘনত্বে ফ্লাক্স ঘনত্বে চৌম্বক ক্ষেত্রে কত বেগে না 2 × 10⁷, আর আমাদের সাইন 30 ডিগ্রি হয় আমাদের 1/2। এই মানগুলো বসে ক্যালকুলেশন করলে তোমরা দেখবে 2.4 × 10⁻12 এত এন আমাদের এফটা হচ্ছে, এত নিউটন। এবার দেখি 9টা, আই এ তড়িৎবাহী LM দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র টেসলা এককে কত হবে সেটা আমাদের বার করতে হবে। এবার প্রশ্নানুসারে এল ইজুকাল টু হচ্ছে পাই আর, যেখানে আর ইজুকাল টু L/পাই। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আই, তড়িৎবাহী অর্ধবৃত্তাকার তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বি ইজুকাল টু হচ্ছে μ0/4 পাই ইন্টু পাই I বাই আর। এবার আমাদের μ0 রয়েছে, 4 পাই রয়েছে। এবার আমরা আর এর জায়গায় L/a এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা দেখছি যে আমরা মানটা পাচ্ছি আমাদের 10⁻⁷, এখানে π² I/L এত টেসলা। এইটা হবে আমাদের এর অ্যান্সার। এরপরে আমি তোমাদের নেক্সট যে প্রশ্নটা ছিল সেটি হলো আমাদের 10 প্রশ্ন, সেটি হলো, দুটি কুণ্ডলী পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায় কিভাবে? সেটা হলো, পারস্পরিক আবেশাঙ্ক ক্যাপিটাল এম ইজুকাল টু হচ্ছে μ0 n1 n2 ক্যাপিটাল A/L, যেখানে n1 ও n2 হলো যথাক্রমে প্রাথমিক ও গৌণ কুণ্ডলী পাক সংখ্যা। এবার L = হচ্ছে উভয় কুণ্ডলীর দৈর্ঘ্য এবং এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। m এর মান বাড়াতে হলে n1 ও n2 এর মানও বাড়াতে হবে। আমাদের এম এর সঙ্গে এটা ব্যস্তানুপাতে রয়েছে, তাহলে এম এর মান বাড়াতে গেলে এইগুলোর মান বাড়াতে হবে। তাহলে অর্থাৎ আমাদের দুটি কুণ্ডলী পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায় যদি কুণ্ডলী দুটি পাক সংখ্যাকে আমরা বাড়িয়ে দিই। 11 প্রশ্নটা ছিল, দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ ও রোধাঙ্ক প্রতিটির অনুপাত আমাদের 1:3।
অপেক্ষাকৃত সরু তারটির রোধ আমাদের যদি 10 ওহম হয় তাহলে অন্যটির রোধ কত হবে? এবার এর সমাধানটা হলো, আমরা জানি তারের রোধ আর ইজুকাল টু রো এল বাই এ। এবার রো এল এ এরিয়া ইজুকাল টু হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, তাহলে আমাদের R1 বাই R2 ইজুকাল টু কত, এই মানটা বসিয়ে পাচ্ছি রো ওয়ান বাই রো টু ইন্টু আমাদের L1 বাই L2 ইন্টু R2 বাই R1 হোল স্কোয়ার, কারণ এখানে পাই স্কোয়ার ওইটা আমাদের কেটে গেছে। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই তাহলে 10 বাই R2 ইজুকাল টু 1 বাই 3 ইন্টু 1 বাই 3 ইন্টু 3 স্কোয়ার, এখানে সমস্ত কেটে গিয়ে আমাদের 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাই যে R2 ইজুকাল টু হচ্ছে আমাদের 10 ওহম, সেটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমি যাব নেক্সট কোয়েশ্চেন, সেটি হলো 12 এবং 12 প্রশ্নটি আছে আমাদের C1 এবং C2 ধারকত্বে দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। সংস্থাটিতে কিউ আধান দিলে ওই আধান ধারক দুটির মধ্যে বণ্টিত হয়। C1 এবং C2 ধারকের আধানের অনুপাত কত হবে? ওরা যেটা দিয়েছে সেই বর্তনীটা আমি আগে এঁকে নিয়েছি। এবার C1 ও C2 এই ধারকত্বে ধারক দুটি সমান্তরাল সমবায়ের আমাদের দেখো সমান্তরালে রয়েছে। তুল্য ধারকত্ব C ইজুকাল টু হচ্ছে C1 প্লাস C2। সমবায়টিতে কিউ আধান দিলে সমবায়ের বিভব প্রভেদ V ইজুকাল টু কিউ বাই সি, তাহলে কিউ বাই C1 প্লাস C2। এখন ধারক দুটির আধান Q1 ও Q2 হলে Q1 বাই Q2 ইজুকাল টু C1V বাই C2V, তাহলে C1 ইন্টু কিউ বাই, এখান থেকে আমরা পাচ্ছি কিউ বাই C1 প্লাস C2, আর এখানে C2 ইন্টু কিউ বাই C1 প্লাস C2, তাহলে এইটা কেটে গেল। তাহলে C1 বাই C2 হচ্ছে, তাহলে C1 এবং C2 ধারকের আধানের অনুপাত হবে C1 ইজ টু C2। এরপরে আমি তোমাদের 13 প্রশ্নের উত্তরটি বলে দেবো 2017। সেটি হলো আমাদের 2 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে? আমরা জানি ইলেকট্রনের আধান E মানে হচ্ছে আমাদের মাইনাসটা দিয়েছি ইলেকট্রনের জন্য 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কিউ ইজুকাল টু যদি আমাদের 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা যদি আমাদের n হয়, তাহলে n ই ইজুকাল টু হলো আমাদের কিউ। তাহলে n ইজুকাল টু কত হবে? কিউ বাই ই। তাহলে কিউ হলো 2 আর ই কত দিয়ে দিয়েছে 1.6 ইন্টু 10⁻⁻19। এই ক্যালকুলেশনটা করলে তোমরা দেখবে 12.5 ইন্টু 10⁻18। এবার 14টা, এইটা আমাদের এসে কিউতে ছিল, বুলিয়ান বীজগণিতে এক্স বার প্লাস এক্স ও এক্স ইন্টু এক্স বারের মান লেখো। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এক্স বার প্লাস এক্স ইজুকাল টু 1, আর যখন মাল্টিপল হবে সেইটার ভ্যালু হবে আমাদের 0। এবং নেক্সট কোয়েশ্চেন, এটাও আমাদের এসে কিউতে ছিল, সবুজ আলোর ক্ষেত্রে একটি স্বচ্ছ কেলাসের সংকট কোণ 30 ডিগ্রি হলে কেলাসটির সমবর্তন কোণ মানে যাকে বলা হয় অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, ইহা নির্ণয় করো। এর সমাধানটা হলো আমাদের স্বচ্ছ কেলাসের প্রতিসরাঙ্ক মিউ হলে সাইন থিটা সি ইজুকাল টু 1 বাই মিউ, তাহলে মিউ ইজুকাল টু কত 1 বাই হয়ে যাচ্ছে। এবার এই কোণটা আমাদের 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, সাইন 30 হচ্ছে 1/2, তাহলে 1/1/2 ইজুকাল টু হয়ে গেল আমাদের 2। তাহলে আবার কেলাসটির সমবর্তন কোণ আইপি হলে ব্রুস্টারের সূত্রানুসারে মিউ ইজুকাল টু ট্যান আইপি, তাহলে আইপি ইজুকাল টু কত হয়ে যাবে ট্যান ইনভার্স মিউ, তাহলে ট্যান ইনভার্স আমাদের 2। তাহলে আমাদের অ্যান্সার হলো এখানে ট্যান ইনভার্স 2। এবার আমি তোমাদের নেক্সট ইয়ার আমাদের 2018 যে কোয়েশ্চেনটা ছিল এইচএসে তার অ্যান্সারগুলো এবার বলে দেবো। এর একের প্রশ্ন ছিল পরম তাপমাত্রা টি, এগুলো কিন্তু এমসিকিউতে ছিল, আবার বলছি, পরম তাপমাত্রায় টিতে এম ভরে তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কে বোল্টজম্যান ধ্রুবকটি কত হবে? সমাধানটা হবে আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজুকাল টু এইচপি ইজুকাল টু এইচ বাই রুট অফ 2mE, যেখানে ই হলো আমাদের শক্তি। আবার টি হচ্ছে পরম তাপমাত্রা তাপীয় নিউট্রনের শক্তি, তাহলে ই ইজুকাল টু কত না 3/2 কেটি, তাহলে আমাদের ল্যামডা ইজুকাল টু এইচ বাই রুট অফ 2m ইন্টু 3/2 কেটি। এবার আমরা যদি 2 কেটে যাই উত্তর হবে আমাদের এইচ বাই রুট 3m কেটি। এবার 2এরটা লাইট থেকে আছে, এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা রেডিয়ান কোণ করে। এবার সূর্যের ব্যাস যদি ক্যাপিটাল ডি হয় তাহলে দর্পণ কর্তৃক সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? আমি আঁকাটা এঁকে নিয়েছি এবং এই আঁকাটা থেকে আমাদের ডি বাই আমাদের ইউ ইজুকাল টু হচ্ছে আমাদের স্মল ডি বাই এফ সমান সমান থিটা, তাহলে ডি ইজুকাল টু কত না ডি এফ বাই ইউ ইজুকাল টু ডি ইন্টু
থিটা। তাহলে দর্পণ করতে সূর্যের প্রতিবিম্বের ব্যাস ইজুকাল টু হয়ে যাবে আমাদের এফ থিটা। এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে আমি তোমাদের 3 যে কোশ্চেনটা ছিল আমাদের এমসিকিউতে 2018, তার উত্তরটি বলছি। কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? আবিষ্ট তড়িৎচালক বল ই, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। তাহলে ফাই ইজুকাল টু এন এ বি ওমেগা কস ওমেগা টি। তাহলে সুতরাং ঘূর্ণন বেগ ওমেগা দ্বিগুণ করলে ই দ্বিগুণ হবে, আবিষ্ট তড়িৎচালক বলটাও দ্বিগুণ হয়ে যাবে। 4টি হলো ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর গতিশীল, কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষে ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল, ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বল কোন অক্ষ বরাবর কাজ করবে? যেহেতু তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষে ধনাত্মক দিক বরাবর ক্রিয়া করছে, তাই গতিশীল ইলেকট্রনটির ওপর তড়িৎ ক্ষেত্র মাইনাস ওয়াই, এটা ওয়াই নয়, মাইনাস ওয়াই মানে ওয়াই নিচের দিকে আর কি, মাইনাস ওয়াই অক্ষ বরাবর বল দেবে। 5টা ছিল কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কতটা হ্রাস পাবে? সমাধানটা হবে বাল্বের ক্ষমতা পি ইজুকাল টু আই স্কোয়ার বাই আই স্কোয়ার ইন্টু আই। তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে জিপি বাই পি ইজুকাল টু 2 ইন্টু ডিআই বাই আই প্লাস ডিআর বাই আর। তাহলে জিপি বাই পি ইন্টু 100 ইজুকাল টু 2 ইন্টু ডিআই বাই আই ইন্টু 100, যেখানে ডিআর বাই আর ইজুকাল টু 0, মানগুলো বসালে 2 ইন্টু 0.5, এটা হয়ে যাচ্ছে আমাদের 1%। এখানে আমি 100 দিয়ে গুণ করেছি এই কারণেই, কারণ এখানে পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য। আমাদের 6 প্রশ্নটি হলো বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? না কিউ বাই এপসাইলন 0। স্বাভাবিক ট্রানজিস্টর ক্রিয়ায় কি হয়? না নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে এবং সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত বায়াসে থাকে। একটি এক্স রশ্মি টিউবে ভি ত্বরণ ভোল্টেজ ব্যবহার করে যে এক্স রশ্মি উৎপন্ন হয় তার সর্বোচ্চ এখানটা আমার কম্পাঙ্ক হবে, কম্পাঙ্ক কত হবে? না ইভি বাই এইচ। টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয় তা কত? না 30 থেকে 300 MHz কম্পাঙ্ক। কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র কী দশায় থাকে? না পরস্পরের লম্ব ও একই দশায় থাকে। 11 প্রশ্ন, আলোর সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না? না কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা দেখব নেক্সট প্রশ্ন, সেটি হলো আমাদের 12 প্রশ্ন। 12 প্রশ্ন হলো যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলী পাক সংখ্যা হচ্ছে আমাদের 5000। মুখ্য কুণ্ডলী 20V 50 HZ এসি সরবরাহের সঙ্গে যুক্ত গৌণ কুণ্ডলীতে আউটপুট কত হবে? এই সমাধানটা করার সময় লিখব যে আমরা জানি NS বাই NP ইজুকাল টু হচ্ছে VS বাই VP। তাহলে VS কত? আমাদের NS বাই NP ইন্টু VP। তাহলে VS ইজুকাল টু মানগুলো যদি বসিয়ে দিই 500 বাই 5000 বাই 500 ইন্টু 20, কাটাকুটি করো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 200V। তাহলে এখানে মুখ্য ও গৌণ কুণ্ডলীর কম্পাঙ্কে পরিবর্তন হয় না, তাহলে গৌণ কুণ্ডলীতে আউটপুট হবে 200V 50 HZ। 13টি হলো আমাদের এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটি চৌম্বক ভ্রামক কত হবে? আমি আঁকাটা এখানে এঁকে নিয়েছি। তাহলে দণ্ডচুম্বক দুটি দৈর্ঘ্য ক্যাপিটাল এল হলে প্রতিটি মেরু শক্তি এম ইজুকাল টু হয়ে যাবে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল। তাহলে সংস্থা চৌম্বক ভ্রামক এম ড্যাশ ইজুকাল টু হয়ে যাবে আমাদের এম বাই ক্যাপিটাল এল ইন্টু √2L। এবার তুমি আমাদের এম ড্যাশ কত হবে? এখানে আমাদের এল কেটে গেলে √2M, তাহলে সংস্থাটি চৌম্বক ভ্রামক হবে √2M। এবার আমি তোমাদের 14 নম্বরে যে এমসিকিউ ছিল 2018 সেটা বলছি। কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে। বড় জলকণাটির আধান ও ধারকত্ব কত? বড় জলকণাটির আধান কিউ হলে কিউ এর মান 64টি জলকণার মোট আধানের সঙ্গে সমান হবে। অর্থাৎ কিউ ইজুকাল টু কত হবে? না আমাদের 64 কিউ ওর মোট আধানের সঙ্গে সমান, তাহলে 64 ইন্টু কিউ হয়ে গেল।
বড় জলকণার ধারকত্ব যদি সি ড্যাস্ট হয় তাহলে সি ড্যাস্ট ইজুকাল টু কত, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু সি, তাহলে এন ইজুকাল টু আমরা কত জানি 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/3 কত হবে, তাহলে সি ড্যাস্ট ইজুকাল টু এনের জায়গায় যদি আমরা 64 বসাই তাহলে আমাদের কত হচ্ছে সি ড্যাস্ট ইজুকাল টু 4, কারণ আমরা 4 বার 4 গুণ করলে আমাদের 64 হয়, তাহলে সি ড্যাস্ট ইজুকাল টু হয়ে গেল আমাদের 4c। বড় জড়কণাটির আধান ও ধারকত্ব কত হবে, আধান হবে আমাদের 64q আর ধারকত্ব হবে আমাদের 4c। 15টা হলো কোন শর্তে এটা আমাদের এসএকিউতে ছিল, কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। একটি অবতল লেন্সকে যদি এমন মাধ্যমে রাখা হয় যে মাধ্যমে প্রতিসরাঙ্ক অবতল লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, তবে অবতল লেন্সটি উত্তল লেন্সের মতো আচরণ করে। তাহলে আজ আমি তোমাদের 2016, 17, 18 প্রায় সবকটা এমসিকিউ দিয়ে দিয়েছি আর কয়েকটি এসএকিউ দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং আমি ভবিষ্যতে তোমাদের এসএকিউ এর ওপর প্রায় প্রত্যেকটাই আমি এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা ভিডিও করি সবসময় তোমাদের যাতে উপকারে আসে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এর আগে আলোর এইরকম একটি উত্তরসহ ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি অতি অবশ্যই দেখে নিও এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। থ্যাংক ইউ।